এই যে সামনে ইলতুৎমিশের সমাধি, কুতুব মিনার। এটা রাজীব গান্ধীর পরিহিত শেষ ড্রেস। কোনো একটা সময় ইন্দিরা গান্ধী এখান দিয়েই যাচ্ছিলেন, তাকে এখানেই হত্যা করা হয়েছিল। ইভেন তার রক্তের দাগও এখনো পর্যন্ত শাড়িতে রয়েছে। রাইসিনা হিলসের পাশেই হচ্ছে, একদম পাশে হচ্ছে পুরনো সংসদ ভবন। গুড মর্নিং। আজ আমাদের দিল্লিতে হচ্ছে 5th ডে। আর আজকে আমরা একটা গাড়ি রেন্ট করছি, আর সেই রেন্ট করে আজকে দিল্লির বেশ কিছু ফেমাস জায়গা ঘোরার প্ল্যানিং আছে। 10টা বেজে গেছে, দেরি হয়নি কারণ আমরা চেয়েছিলাম 10টা থেকে, কারণ ইন্ডিয়া গেটটা সন্ধ্যেবেলায় ঘোরার ইচ্ছা আছে। তো এইরকম একটা প্ল্যানিং করে বেরিয়েছি। তো 10টা বেজে গেছে, গাড়ি লেগে গেছে, অলরেডি 5 মিনিট দেরি হয়ে গেছে। যাওয়া যাবে। এই হোটেল থেকে গাড়িতে উঠে গেছি কুতুব মিনার। প্রথম আমরা যাব কুতুব মিনার। আর আজকে যথেষ্ট রোদ আছে, কালকে রোদ ছিল না, কিন্তু আজকে যথেষ্ট রোদ আছে। এই শুরু হয়ে গেছে দিল্লি ট্রাফিক জ্যাম। ধিকির 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 ধিকির। কলকাতায় এতটা হয় না, এখানে অত্যাধিক। আমি কলকাতায় হয় না করছি, কিন্তু এটাও সত্যি, এখন ওই সাঁতরাগাছির ওখানে যা জ্যাম হয় পুরো কাঁদিয়ে দেয়, পুরো কাঁদিয়ে দেয়। সেই তুলনায় মানে একই বলা যেতে পারে, প্রায় এক না, বরং ওটা বরং আর একটু বেশি, কারণ ওটা একদম জঘন্য অবস্থা হয়ে যায়। আর যদি শহরের মধ্যে কথা বলেন, যে কলকাতা আর দিল্লি এই দুটোর মধ্যে কথা বলেন, সেই তুলনায় দিল্লির ট্রাফিক জ্যাম অনেকটা বেশি কলকাতার থেকে। এইদিকে ট্রাফিকটা মনে হচ্ছে একটু কম আছে, এদিকে মোটামুটি ঠিকঠাকই যাচ্ছে। ওই দিকটায় প্রচন্ড পরিমাণে জ্যাম ছিল। সামনে ছিল মহর্ষি বাল্মীকি দোয়ার, আমরা মহর্ষি বাল্মীকি দোয়ারে না ঢুকে ডান দিকে ঘুরে গেলাম। অচেনা জায়গায় ঘুরতে সবসময় ভালো লাগে, সে শহর হোক, গ্রাম হোক, বা অলি গলি যাই হোক না কেন, ভালো লাগে। এসে গেছি কুতুব মিনার চত্বর, কিন্তু আজকে প্রচন্ড গরম। আজকে ভালোই রোদ আছে আর সঙ্গে গরমও আছে। কালকে ঠিক ছিল, কিন্তু কালকে আসেনি, আজকে মানে কিছু বলার নেই। এই যে 40 টাকার টিকিট, আর এই হচ্ছে গেট। চলো চলো চলো, অনেক বসেছো। এই যে পুরো কুতুব মিনার এরিয়া, কিন্তু দুঃখের বিষয় আমার কাছ থেকে ট্রাইপড নিয়ে নিল। ট্রাইপড নিয়ে যাওয়া যাবে না, ক্লক রুমে রাখতে হলো। আর বাবা মা তো গেল একা একা, আমি এইদিকে জাস্ট যাব যেখানে ইলতুৎমিশের সমাধিটা রয়েছে সেটা দেখার জন্য। আরে ভাই, নিজের ছবিও তুলতে পারবো না, ট্রাইপডটা থাকলে অন্তত আমি আমার ছবিটা তুলতে পারতাম ট্রাইপডের মাধ্যমে, সেটাও হবে না। কুতুব মিনার রয়েছে এইদিকে, আর এদিকে রয়েছে ইলতুৎমিশের সমাধি, আর এইদিকে রয়েছে আলাউদ্দিন খলজির একটা কুতুব মিনারের মতো বানাতে চেয়েছিল সেই জিনিসটা। এক এক করে দেখি। আলাই মিনার ডান দিকে, এই যে সামনের এই মিনারটা, আলাউদ্দিন খলজি কুতুব মিনারের থেকেও বড় একটা মিনার বানাতে চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত বানাতে তিনি পারেননি, তার আগে তার মৃত্যু হয়েছিল। তো এই যে মোটামুটি এতদূর পর্যন্ত কাজ হয়ে কাজ থেমে গেছে, আর কাজ হয়নি। এটার নাম দেওয়া হতো আলাই মিনার, কিন্তু এটার কাজ কমপ্লিট হয়নি। আর এই যে দূর থেকে কুতুব মিনার দেখা যাচ্ছে, আর এটা হচ্ছে আলাই মিনার। এই আলাই মিনার যদি কমপ্লিট করতে পারতেন আলাউদ্দিন খলজি, তাহলে এটা ইন্ডিয়ার আরও অনেক উচ্চতম স্থাপত্য হতে পারত, কিন্তু কমপ্লিট হয়নি। তো ঠিক আছে, ওই যে সামনে যে আর একটা বিল্ডিং দেখা যাচ্ছে, ওখানে রয়েছে ইলতুৎমিশের সমাধি। কাছে যাওয়া যাক। এখানে রয়েছে একটা কুয়া, কুয়াতে আই হোপ জল নেই, ভর্তি হয়ে গেছে এতদিনে মাটি। না না, প্রচুর স্থাপত্য ভেঙে ভেঙে যাচ্ছে, এই যে ভগ্নপ্রায় অবস্থা, কিন্তু তবুও সংরক্ষণ করে রাখার চেষ্টা করা হচ্ছে। ইলতুৎমিশ দোয়ার, এটা দোয়ার পুরো ভেঙে গেছে। আর ওই যে সামনে দেখা যাচ্ছে ইলতুৎমিশের সমাধি। এই যে সামনে ইলতুৎমিশের সমাধি। কুতুবুদ্দিন আইবকের পরে সিংহাসনে বসেছিলেন ইলতুৎমিশ, দাস বংশের সম্রাট ছিলেন। এই যে তার সমাধি।
এখানকার কারুকার্যগুলো দেখার মতো, পুরো চতুর্দিকে এত সুন্দর শিল্পকলা রয়েছে। এই যে সামনে ইলতুৎমিশ দোয়ার, উপরের অংশটা পুরো ভেঙে গেছে কিন্তু বাকি অংশটা আছে। এবার একটু কুতুব মিনারের দিকে যাওয়া যাক, কিন্তু এই জায়গাটা ব্যাপক, এতগুলো পিলার আর এমন খোপ খোপ করা। আর সামনেই দরজার এদিক থেকে দেখা যাচ্ছে কুতুব মিনার। এই যে কুতুব মিনার, অপূর্ব সুন্দর দেখতে। মানে চতুর্দিকে প্রচুর কিছু আছে, মানে ঘুরতে ঘুরতে যদি ঠিকভাবে একদম পুরো মন থেকে ঘুরতে হয় তাহলে 5-6 ঘন্টা টাইম লাগবে। এর আগের বারে এসে অনেকটা টাইম ধরে ঘুরেছিলাম, তো স্পেশাল স্পেশাল জায়গাগুলোই ঘুরি এবার। এই যে আর একটা গেট, আর এখান থেকে সোজা ঢুকলেই এই যে সামনে দেখা যাচ্ছে লৌহস্তম্ভ, সেই ঐতিহাসিক লৌহস্তম্ভ। এত বছর হয়ে গেছে এখানে এখনো কোনো রকম জং ধরেনি। লৌহস্তম্ভটা 1500 বছরের পুরনো, দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় 375 থেকে 410 খ্রিস্টাব্দের মধ্যে আনুমানিক এইটা তৈরি হয়েছিল, এবং বিষ্ণু ভগবানের উদ্দেশ্যে এটাকে বিষ্ণু স্তম্ভ হিসাবে এটাকে তৈরি করা হয়েছিল। আর এটা প্রথমে ছিল হচ্ছে মধ্যপ্রদেশের উজ্জয়নে, পরবর্তীকালে এখানে স্থানান্তরিত করা হয়। আর এর উচ্চতা হচ্ছে 7 পয়েন্ট, কত জানো, 7 পয়েন্ট, দাঁড়ান 1 মিনিট বলে দিচ্ছি, 7.21 মিটার। আর এটা দৃশ্যমান রয়েছে 6.7 মিটার, অর্থাৎ বাকি 0.4 মিটার মাটির নিচে আছে। আর এত বছর, প্রায় 1500 বছরের পুরনো এই লৌহস্তম্ভ, আজও কোনো রকম জং ধরেনি, কোনো রকম ক্ষয়ে নষ্ট হয়ে যায়নি, কিচ্ছু হয়নি। অপূর্ব সুন্দর, অপূর্ব। ইতিহাস নিয়ে কত জ্ঞান দিলাম। এই যে সামনেই রয়েছে কুতুব মিনার, নামা যাক, নেমে দেখা যাক। এই যে বিখ্যাত কুতুব মিনার, এই কুতুব মিনারের নির্মাণ কার্য শুরু করেছিলেন কুতুবউদ্দিন আইবেক, কিন্তু তিনি কমপ্লিট করতে পারেননি। এর কাজ কমপ্লিট করেছিলেন ইলতুৎমিশ তার রাজত্বকালে। মিনার থেকে এবার একটু ভিতরের দিকটায় যাই। ও আবার মেঘলা করছে, এই কিছুক্ষণ আগে এত রোদ ছিল, আবার মনে হচ্ছে বৃষ্টি না হয়। একটা মসজিদ মতো আছে, এটার নাম জানি না আমি, কোথাও দেখাও যাচ্ছে না বোর্ড, দেখি এখানে আছে টম অফ ইমাম জামিন। এটা ইমাম জামিমের মকবরা। মকবরা মানে হচ্ছে এখানে তার সমাধি রয়েছে, অর্থাৎ তার কবর রয়েছে। এই যে প্রথমে আমি ভেবেছিলাম এটাও হয়তো মসজিদ, কিন্তু এটা মসজিদ না, এটা মকবরা। এবার সামনের এই ছোট্ট গেটটা দিয়ে বেরোনো যাক। রে ভাই, এখানটা দিয়ে বেরোতে গেলে পুরো মাথা নিচু করে বেরোতে হবে, থেকে যাবে তা নাহলে। সামনের এই গার্ডেনটা থেকে ব্যাপক ছবি ওঠে কুতুব মিনারের, কিন্তু আমি তো গার্ডেনটার পিছন দিকে চলে আসলাম, সামনের দিকটাই যেতে হবে। হয়ে গেছে, এবার এখান থেকে আমরা রওনা দেবো। দেখি হয় ইন্দিরা গান্ধী মিউজিয়াম, নয়তো প্রেসিডেন্ট মিউজিয়াম, কিন্তু বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। এই আবার জ্যামে ফেসে গেছি। চল ভাই চ, টাইমটাই হচ্ছে মেইন। আরো আগে বেরোনো দরকার ছিল আমাদের, কিন্তু আগে বেরোনো আবার অন্যদিকে সমস্যা। সব দিকেই সমস্যা, কিছু না কিছু প্রবলেম রয়েছেই। আর এই যে দিল্লির জ্যাম, এই দিল্লির জ্যামকে ক্যালকুলেশন করার কোনো উপায় নেই। আপনি যদি ভাবেন যে না এটা ক্যালকুলেশন করে বেরোবো, এখান থেকে এত কিলোমিটার রাস্তা 1 ঘন্টা, সেটা 1.5 ঘন্টা লেগে যাবে। দেখা গেলো 0.5 ঘন্টার রাস্তা 1.5 ঘন্টা লেগে যাবে। মানে কোনো ক্যালকুলেশন আপনি করতেই পারবেন না। আবার হয়তো দেখা গেলো আপনি ভাবলেন জ্যাম থাকবে, সেরকম ক্যালকুলেশন করে বেরোবেন, দেখলেন পুরো ফাঁকা রাস্তা। মানে কিচ্ছু বলার নেই।
এখানে গাড়ি থাকলো আর এখান থেকে যাচ্ছি ইন্দিরা গান্ধী মিউজিয়াম। বাবা মা বেশি হাঁটতে পারবে না, ওরা যাচ্ছে না, আমি একাই যাই। ঝাপ্পা ঝপ যাবো, ঝপাঝপ দেখে চলে আসবো। এর আগেও একবার গেছি, এটা সেকেন্ড টাইম। বাবা মা এর আগের বার দেখেছে, তো ওদের বললাম ফালতু আর হেঁটে কষ্ট করে যেতে হবে না, আমি একা একা ঝপাঝপ যাবো, দেখে চলে আসবো। এই যে ইন্দিরা গান্ধী মিউজিয়াম, অ্যাকচুয়ালি এটা ইন্দিরা গান্ধী এখানে থাকতেন, এখানেই ওনাকে হত্যা করা হয়েছিল। তো ভিতরে মিউজিয়াম হয়ে রয়েছে, তো দেখা যাক। এর আগের বারও এসেছিলাম। ইন্দিরা গান্ধীর কালেক্ট করা বিভিন্ন পাথর বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসা, বিভিন্ন জায়গা থেকে, ভিয়েতনাম থেকে পাওয়া মেডেল, এটা ভুটান থেকে পাওয়া। বিভিন্ন নিউজ পেপারে ইন্দিরা গান্ধীর সম্বন্ধে যা যা লেখা এসেছিল সেগুলো সব এখানে রয়েছে। অপূর্ব সুন্দর জায়গা। এই যে ইন্দিরা গান্ধীর বিভিন্ন রকমের কালেকশন, যেগুলো তিনি ব্যবহার করতেন প্রত্যেক দিনের জীবনে, দৈনিক জীবনে। যখন ইন্দিরা গান্ধীকে হত্যা করা হয়েছিল তখন তিনি এই শাড়ি, এই ব্যাগ এবং এই জুতো নিয়েছিলেন। এই যে এখানে দেখা যাচ্ছে, ইভেন তার রক্তের দাগও এখনো পর্যন্ত শাড়িতে রয়েছে। ইন্দিরা গান্ধীর ব্যবহার্য বিভিন্ন জিনিসপত্র। এখানে আছে বিভিন্ন রকমের গিফট, যেগুলো বিভিন্ন দেশ থেকে তিনি পেয়েছিলেন। কুয়েত থেকে পেয়েছিলেন এই চায়ের সেট, কাতার থেকে পেয়েছিলেন এই তরোয়াল, আরব থেকে পেয়েছিলেন এই পট। আছে আরও অনেক রকমের গিফট, যেগুলো বিভিন্ন দেশ থেকে তিনি পেয়েছিলেন। মেক্সিকো, না এগুলো সবই মেক্সিকো থেকে পেয়েছিলেন, ভুটান থেকে পেয়েছিলেন। এটা ইন্দিরা গান্ধীর প্রসাধন কক্ষ, অর্থাৎ এখানে তিনি সাজগোজ করতেন। বিভিন্ন রকমের জামা কাপড়, জুতো সব এখানে রাখা রয়েছে। এটা ইন্দিরা গান্ধীর স্টাডি রুম, এখানে তিনি স্টাডি করতেন। ছোটো একটা লাইব্রেরিও রয়েছে সঙ্গে। এখানে রয়েছে রাজীব গান্ধীর টুল বক্স। এখানে রাজীব গান্ধীর সম্বন্ধে প্রচুর কিছু লেখা আছে, ছবি আছে। প্রত্যেকটা জিনিস অনেকটা টাইম নিয়ে পড়তে হবে। এটা হচ্ছে রাজীব গান্ধীর কম্পিউটার, সেই সময়কার কম্পিউটার, জুতো এবং ড্রেস। রাজীব গান্ধীর বিভিন্ন ব্যবহার্য জিনিসপত্র। এখানে রয়েছে ব্যাগ, যেগুলো নিয়ে তিনি বিভিন্ন রকম মিটিংয়ে বা ক্যাম্পিংয়ে যেতেন। এটা রাজীব গান্ধীর পরিহিত শেষ ড্রেস, যেটা পরে তিনি গেছিলেন এবং তাকে বোমা হামলায় নিহত করা হয়েছিল। সেই ড্রেস এবং সেই জুতো, মোজা, সুন্দর, যথেষ্ট সুন্দর। মানে কি বলবো, একটা আবেগ বেরিয়ে আসে যে মানে সেই সময়কার মানে সমস্ত জিনিসপত্র দেখা একটা আলাদা অনুভূতি, যেগুলো মানে না দেখলে বলে প্রকাশ করা যায়। এটা ইন্দিরা গান্ধীর বেডরুম। এটা হচ্ছে ড্রয়িং রুম, এখানে বসে বিভিন্ন রকমের মিটিং বা আলোচনা হতো। এটা ছিল ডাইনিং রুম। এই রাস্তা দিয়ে ইন্দিরা গান্ধী জাস্ট কিছুটা স্টেপ যাওয়ার পরেই তাকে গুলি করা হয়েছিল এবং সেই জায়গাটা ক্রিস্টাল দিয়ে এইভাবে ঢেকে দেওয়া হয়েছে, কারণ এখানেই তিনি নিহত হয়েছিলেন, এই রাস্তাতেই। এসব জায়গা দেখলে একটা মন থেকে খারাপও লাগে, একটা আলাদা অনুভূতিও লাগে। কোনো একটা সময় ইন্দিরা গান্ধী এখান দিয়েই যাচ্ছিলেন, তাকে এইখানেই হত্যা করা হয়েছিল। মানে ভাবলেও কেমন লাগে, এই সেই রাস্তা, এই রাস্তা দিয়ে হয়তো ইন্দিরা গান্ধী কতবার যাতায়াত করেছেন। তার মৃত্যু এই রাস্তাতে, এই জায়গাতেই হয়েছিল। ইন্দিরা গান্ধী মিউজিয়াম দেখা হয়ে গেছে, এবার আমাদের ইচ্ছা আছে প্রেসিডেন্ট মিউজিয়াম দেখার। কারণ প্রেসিডেন্ট মিউজিয়ামে একটু টাইম লাগবে, তো তার আগে সংসদ ভবন আর প্রেসিডেন্ট ভবনটা দেখার ইচ্ছা আছে। রাষ্ট্রপতি ভবন যেটা, এদিকে রাস্তা মোটামুটি ফাঁকাই আছে, ঠিকঠাকই আছে, অসুবিধা নেই। কারণ ভিআইপি এরিয়ায় ট্রাফিক কন্ট্রোল দিল্লিতে খুব সুন্দর, কিন্তু যখনই আপনি রেসিডেন্সিয়াল এরিয়ায় চলে যাবেন, বিশেষ করে ওল্ড দিল্লি, ওখানে একদম জঘন্য অবস্থা। ট্রাফিক জ্যাম, প্রচুর ট্রাফিক, সিগন্যালের কোনো ট্রাফিক পুলিশ নেই, কোনো সিস্টেম নেই।
सामने ওই যে সামনে ये नया वाला पार्लियामेंट है सामने, আর वो संसद भवन है सामने, আচ্ছা और ये राष्ट्रपति भवन है देखो। লেফট মে রাষ্ট্রপতি ভবন। আচ্ছা এটা রাষ্ট্রপতি ভবন, হ্যাঁ এই লেফটে রাষ্ট্রপতি ভবন। वो संसद, ওই যে সামনে হচ্ছে वो नया वाला। পুরনো সংসদ আর সংসদ ভবন, আর ওইটা হচ্ছে নতুন সংসদ ভবন যেখানে ইয়ে রয়েছে। এক মিনিট, ওই যে পুরনো সংসদ ভবন আর এটা হচ্ছে নতুন সংসদ ভবন। এখানে তো ব্যারিকেড আছে, এখানে রেস্ট্রিক্টেড এরিয়া। यहाँ सब जाने नहीं देते अंदर। এই যে রাষ্ট্রপতি ভবন, এই যে ডান দিকে রাইসিনা হিলস। রাইসিনা হিলসের পাশেই হচ্ছে, একদম পাশে হচ্ছে পুরনো সংসদ ভবন, অর্থাৎ পুরনো পার্লামেন্ট। আর এর পাশেই হচ্ছে নতুন নতুন সংসদ ভবন বা নতুন পার্লামেন্ট। এই যে হাই সিকিউরিটি জোন, এটা প্রচণ্ড সিকিউরিটি রয়েছে এখানে। মোটামুটি প্রেসিডেন্ট ভবন, সংসদ ভবন দেখে নিলাম। যদি কালকে সম্ভব হয় একবার প্রেসিডেন্ট ভবনের পাস বানিয়ে একবার প্রেসিডেন্ট ভবনের ভিতরে গিয়ে দেখতে হবে। আপাতত এখান থেকে রওনা দিই। বাঁ দিকে হচ্ছে নিউ পার্লামেন্ট, এইখান থেকে মোটামুটি ভালো দেখা যাচ্ছে নিউ পার্লামেন্ট। এই যে নিউ পার্লামেন্ট ভবন এমনভাবে বানিয়েছে যে ঠিকভাবে দেখা যাবে না দূর থেকে। এটা দূর থেকে দেখা যেতে পারতো। পার্লামেন্ট ভবনে ঢোকার স্বপ্ন কবে পূরণ হবে, আদৌ হবে কিনাও কোনো ঠিক নেই। অ্যাটলিস্ট দূর থেকে দেখা তো অন্তত যাওয়া উচিত। তো ঠিক আছে, যেটুকু দেখেছি সেটুকু তো শান্তি। লেফট সাইড হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। যদিও রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার তো বোধহয় মুম্বাইয়ে, এটা দিল্লির অফিস। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কলকাতাতেও আছে। ये दूरदर्शन। क्या है ये? दूरदर्शन। अच्छा ये दूरदर्शन है, ऑल इंडिया रेडियो। पर ना ऑल इंडिया रेडियो तो अलग है, ये दूरदर्शन है। পুরোনো সংসদ এদিক থেকে দেখা যাচ্ছে, কিন্তু সব গাছ, এত গাছ আছে না এখানে, কোনো একটা ভালোভাবে দেখা যাচ্ছে না। জাস্ট পাশ দিয়ে যাচ্ছি। আমরা রাষ্ট্রপতি ভবনের পিছনের দিকটাই যাচ্ছি। এই যে সব ব্যারিকেডে ভর্তি, ওই দূর থেকে যা দেখা যাচ্ছে হালকা হালকা। পার্লামেন্ট, আচ্ছা পার্লামেন্ট মিউজিয়ামও আছে এখানে। হচ্ছে একে গোপালান ভবন, ভারতীয় কমিউনিস্ট পার্টির হেড অফিস দিল্লিতে। মোটামুটি ভালোই ঘোরা হচ্ছে। সকাল থেকে অনেক কটা জায়গায় ভিজিট করলাম, এখনও বেশ কিছু জায়গা ঘোরা বাকি আছে। কিন্তু এই ভিডিওটাকে আর বড় করবো না, এই ভিডিওটা এখানেই ক্লোজ করছি। আই হোপ ভালো লেগেছে আপনাদের। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কারণ বেশি বড় করলে সমস্ত জায়গা, এখনও অনেক কটা জায়গা ঘোরার আছে, সব মিলিয়ে একটা জায়গায় দিলে একটা বিশাল বড় ভিডিও হয়ে যাবে, সেক্ষেত্রে দেখতে ভালো লাগবে না। তো সেই জন্য ভাবছি একটা দুটো অন্তত পার্টে অন্তত করি, তা নাহলে ভালো লাগবে না। কারণ এরপর বেশ কিছু জায়গায় যাবো, হুমায়ুন টম্ব যাবো, জামা মসজিদ, লাল কিলা, ইন্ডিয়া গেট, তো সেগুলো নেক্সট পার্টে থাকবে। তো আপাতত এই ভিডিওটা এখানেই ক্লোজ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ভালো না লাগলেও লাইক করবেন, আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, যাতে সবাই আমরা একসঙ্গে যুক্ত থাকতে পারি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।